আমৃত্য ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ২। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির। সেই পরিচিত গ্রাম, যেখানে সে নিজের জীবনের ১২টা বছর কাটিয়েছিল। যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছে তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষ করে বের হলে একটা কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নেয় মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে তানবীর, লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানবীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানবীর মুচকি হেসে জিজ্ঞেস করছি, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওটাতে? আবিরের চক্ষুদ্বয় উদ্বেগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানবীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে যাচ্ছে আমার অবুঝ মন। কি করব বলো? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানবীর ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরে ওই বিষয়ে আর কিছু বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবে? আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানবীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গ্রাউন্ড ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটা খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুটে লেখা, অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট্ট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলা খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চড়ক গাছ। অনেক দিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়ে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন তানবীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানবীরের। বাসার মানুষের বাইরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানবীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করবে ঠিক আছে, কিন্তু তানবীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তানবীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া, পরীক্ষা শেষ করে আমার একটা নতুন পেন কিনে দিবে? অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানবীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়েই দিয়েছিল। আজ সেই না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে, এর যেন মেঘ না চাইতেই জল। আনমনে ভাবছে, মনে হয় তানবীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আবির, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকেল 4টা বাজে। সবার খাওয়া দাওয়া শেষ অনেক আগে। মালিহা খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? আবির বলল, হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা যা যা সে খেতে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারিনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এর মধ্যে তানবীর হাজির হয়েছে। শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে?
এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বললেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। দুই ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানবীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে, কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, সব কিছু দেখার যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিনও একটা ধমক পর্যন্ত দেয়নি তানবীর। এ কেমন ধুমুকু ব্যবহার! তানবীর যতক্ষণ বাসার বাইরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত ও স্বাধীন। তানবীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছুটোছুটি করছে, যা বলে ছোটটা তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিন থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদি ছুটাছুটি শেষ করে বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তরে বললেন, ও তো তানবীরকে নিয়ে বের হলো বলল। কি কাজ আছে? আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ বলো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমদ খান। আমার ফিজিক্স আর ম্যাথ একটু সমস্যা, কোচিংয়ের সাথে কোলাতে পারছি না, প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আলী আহমদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব, কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানবীর তো আমার কোনো কথাই শুনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে? পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যাচ্ছে। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানবীর খাবার টেবিলে খেতে বসেছে তিন ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবির হাতে 2টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টে এবার দাগ কিসের? একথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছেদ করে উঠছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারেন না। আবির, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতেই আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানবীর খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বললেন, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানবীর, চাচ্চু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটা, অথচ সে এখনো দেখেইনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমদ আলী খান গম্ভীর স্বরে তানবীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানবীর, আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। আলী আহমদ খান, থাক, আমায় কিছু বুঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া তা আমি বুঝি।
তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবের যেন না জড়াই। তানভীর: জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাগিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারপিট করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই বোঝা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। চলবে, পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।